এই হাতের কারণে আমি আমার লেখাপড়া পিছিয়ে গেছি। আমি লেখাপড়া করতে পারতেছি না। আমার ফ্যামিলিটাকে আমি চালাতাম। এই জুলাই আন্দোলনে আহত হওয়ার পর থেকে আর কি ফুটবল খেলাটা আর কি ওইভাবে চালাই দিতে পারিনি, কারণ আমি বলের ডিস্টেন্স বুঝতাম আমি না। পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, পরীক্ষা দিতে পারছি না। ঘুরতে খুবই পছন্দ করতাম, হাঁটাহাঁটি করতাম, ঘুরতাম। আর এখন আমি আসলে এই পাটা হারানোর পরে এখন আর হাঁটতে পারি না, আগের মতো ঘুরতে পারি না। এটার কারণে আর কি এখন বর্তমানে আমার খেলাধুলা টোটালি বন্ধ। অর্থাৎ ভবিষ্যৎটা এমনি ধ্বংস হয়ে গেছে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাত্রে। মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবো। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবেন, যেখানে পাবে সেটা গুলি করবে। আঠারো তারিখে এখানে ভয়াবহ ঘটনা ছিল। যখন আমি বাসা থেকে এখানে 18 তারিখে আমি আসি, আসার পরে যখন আমি একটা অবস্থান দেখি যে মিরপুরের একটা ভয়ানক একটা অবস্থান, তখনই মনে করেন পুলিশের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি হওয়ার পরে ছাত্ররা চলে গেছে। তখন এই মেট্রো রেলের নিচে আগুন লাগে। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মিরপুরে তেমন ঘটনা ঘটছে, কিন্তু তখনই উত্তরাতে অনেক লাশ পড়ছে। ভয়ানক একটা ঘটনা ঘটছে উত্তরাতে 1 তারিখে। আমার মনে করেন শহীদ হয়েছে অনেক ভাইয়েরা। মূলত আমি 18 তারিখে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি। যখন আমি বিএনএ সেন্টারে এসে উপস্থিত হই, তখন দেখি যে বিএনএ সেন্টারে সব পুরো স্টুডেন্ট দিয়ে ভরা ছিল। তখন আমি যখন দেখি যে কিছু স্টুডেন্ট আজিমপুরে অবস্থিত আছে, তখন আমি আজিমপুরে যাওয়ার চেষ্টা করি। তো আমি আর কি সরাসরি না গিয়ে আমি রাজুক স্কুলের সামনে দিয়ে আর কি বিডিয়া মার্কেটে গেট হয়ে যাওয়ার চেষ্টা করি। যখন আমি গুলিবিদ্ধ হয়েছি, তখন আসলে আমার আশেপাশে কেউ ছিল না, আমি অনেক সামনে ছিলাম। তো পুলিশ অতর্কিতভাবে হামলা করার কারণে আসলে আমার আশেপাশে কাউকে পাইনি। যখন আমার গুলি লাগে আমি রোডে লুটে পড়ি, তখনই আর কি কিছুক্ষণ পর আমার সহযোদ্ধারা এসে আমাকে আর কি নিয়ে যায়। আগে আমি অনেক ফুটবল খেলতে পছন্দ করতাম। তো এই জুলাই আন্দোলনে আহত হওয়ার পর থেকে আর কি ফুটবল খেলাটা আর কি ওইভাবে চালাই দিতে পারিনি, কারণ আমি বলের ডিস্টেন্স বুঝতাম না। মানে মাঠে নামলে আমি বল ডিস্টেন্স বুঝি না, পজিশন বুঝি না, এক সাইডে প্লেয়ার থাকে এটা আমি দেখতে পারি না। এটার কারণে আর কি এখন বর্তমানে আমার খেলাধুলা টোটালি বন্ধ। আমার ওই জুলাই আন্দোলনের পর থেকে চোখের সমস্যার পর থেকে আমার জীবনযাপন কেমন যেন আওলা হয়ে গেছে। আমার শখের খেলাটাও বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমি এসব কোনো কিছু করতে পারতেছি না। আমি তো চোখে দেখতে পারি না, কিন্তু আশাবাদী আমি একদিন ঠিকই ফুটবল খেলতে পারবো। যাদের পা নাই তাদের এমন স্বপ্ন তো আর কখনো পূরণ হবে না। আমি 18 জুলাই আন্দোলনে যুক্ত হই সন্ধ্যার পরে।
আন্দোলন থাকা অবস্থায় রাতে আমি গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার পরে সাথে সাথে আমার সহযোদ্ধা আমাকে হসপিটালে নিয়ে যায়। আর ওদিনকার বাড্ডার পরিস্থিতিটা আসলে খুবই ভয়াবহ ছিল। আমরা বাড্ডাবাসীরা খুবই একটা যুদ্ধ পরিস্থিতিতে ছিলাম। আমাদেরকে হেলিকপ্টার থেকে ফায়ারিং করা হচ্ছিল, টিয়ারশেল মারা হচ্ছিল, আমাদের দিকে বিজিবি পুলিশ বন্দুক তাক করেছিল। আমরা আসলে ওইটা মোকাবেলা করতেছিলাম। বাড্ডায় 18 জুলাই রাতের বেলা একদম যুদ্ধ পরিস্থিতি ছিল। মনে হচ্ছে যে আমরা হয়তো অন্য একটা দেশের সাথে যুদ্ধ করতেছি। আমাদেরকে বহির্বিশ্ব থেকে হামলা করতেছে, হেলিকপ্টার থেকে ফায়ার করা হচ্ছে, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড বোমা মারা হচ্ছে। আমরা আসলে সবাই তখন আতঙ্কিত হচ্ছিলাম। আমরা সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতেছিলাম। যখন অনেক রাত হয়ে যায়, আমি বাসার দিকে ব্যাক করতে যাই, তখন আমি রাস্তা পার হতে যাই। আইল্যান্ডের উপরে যখন আমি রাস্তাটা পার হবো, আইল্যান্ডের উপর পা রাখি, তখনই আমার পায়ে আসলে কোথা থেকে আসলে গুলিটা এসে লাগে আমি বুঝতে পারি না। আমার পায়ে বিকট শব্দ হয়, একটা বিকট শব্দ করে আমার পায়ে গুলিটা লাগে। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। তখন আমার সহযোদ্ধারা আমাকে ধরে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি যখন সুস্থ ছিলাম, আমি একটা জব করতাম, আমার ফ্যামিলিটাকে আমি চালাতাম। আর আমি ঘুরতে খুবই পছন্দ করতাম, হাঁটাহাঁটি করতাম, ঘুরতাম। আর এখন আমি আসলে এই পাটা হারানোর পরে এখন আর হাঁটতে পারি না, আগের মতো ঘুরতে পারি না। আমার তো একটি পা হারিয়েছে, তো আমার দুটি হাত ভালো আছে, আমি এটা দিয়ে কিছু করে খেতে পারবো। আমার যে ভাইটি একটি হাত হারিয়েছে, তার তো ক্যারিয়ারটাই শেষ। 19 জুলাই আমি সহ আমার প্রায় 5-7 জন বন্ধু এখানে অবস্থান করি এবং আমরা অবস্থানকালীন পুলিশ হচ্ছে এই দিক থেকে বৃষ্টির মতো গুলি করতেছিল। গুলি করার এক পর্যায়ে আমরা এই ভিতরের সাইডে অবস্থান নেই। এখান থেকে ছাত্র জনতা ধাওয়া পাল্টা দেওয়া পুলিশের সাথে হয় এবং এক পর্যায়ে পুলিশের ধাওয়াকে ছাত্র জনতা পিছন দিকে হটে যায় এবং আমরা 5-7 জন যারা ছিলাম বন্ধুবান্ধব এখানে আমরা দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে দেখি যে পুলিশ ভিতরের দিকে ঢুকে পড়ে এবং আমাদের দিকে বন্দুক তাক করে ধরে। তখন আমাদের মাথা কাজ করতেছিল না যে আমরা কি করব। তখন হুট করে বলে যে দৌড় দে। তখন আমরা এদিক দিয়ে দৌড় দিয়ে মানে এদিক দিয়ে দৌড়টা দিই। দৌড় দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমাদের পিছন থেকে হচ্ছে যে তারা একটার পর একটা গুলি ফায়ার করতে থাকে। তারপর এক পর্যায়ে হচ্ছে আমি মনে হয় এখান থেকে ওই পর্যন্ত গেছি, আমার সাথে সাথে আমার হাতে লেগে যায় এবং হাতটা অবশ হয়ে যায় এবং আমি আমার নিজের মধ্যে ছিলাম না। আমি কোথায় ছিলাম আমি সেটা তখন আমি অনুভব করতে পারি না। আল্লাহ প্রদত্তভাবে আমি বেঁচে গেছি এখান থেকে। আমার এখান থেকে কোনোভাবে বাঁচার কথা ছিল না। আমি একে বেঁকে দৌড়তেছিলাম, একটার পর একটা ফায়ার করতেছে, আমার হাতে লাগছে এবং এছাড়াও আমার সাথে আরও যারা ছিল তাদের শরীরে বিভিন্ন অঙ্গে লেগেছে গুলি। গুলি খাওয়ার পরে যখন আমি এদিক দিয়ে আমি একে বেঁকে দৌড় দিতেছিলাম, আমি নিজেকে চেষ্টা করে এই গেটটাতে ঢোকার চেষ্টা করি। তখন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ বন্ধ ছিল এবং ভিতর থেকে বন্ধ করা ছিল, এখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং অনেকে ঢুকতে পারে নাই, আমি সহ। তখন আমি হচ্ছে যে এখান থেকে দৌড়ে আবার নিজেকে সেভ করার জন্য ওই পাশটাতে একটা দৌড় দিই। দৌড় দিয়ে আমি এখানে নিজেকে সেভ করার জন্য আমি সরাসরি এখানে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে হচ্ছে যে আমি এদিক দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করি। এই গেটটা দিয়ে আমি হচ্ছে যে নিজেকে সেভ করার জন্য আমি ভাবছিলাম যে এখান দিয়ে আমি উঠে পার হয়ে যেতে পারবো। আমি তো মনে করি এমনিতে সচরাচর আগে এইসব দেওয়াল উঠে যেতে পারতাম। তখন আমি আমার 2 হাত দিয়ে চেষ্টা করি, কিন্তু আমি এভাবে ধরতে পারি না, কারণ আমার হাতে তখন গুলি লাগাচ্ছিল। আমি তারপরে 1 হাত দিয়ে চেষ্টা করি এভাবে ধরে ওঠার, কিন্তু 1 হাতে তেমন শক্তি না পাওয়ার কারণে আমি এদিক দিয়ে টপকাইতে পারি নাই, যার কারণে আমি এদিক দিয়ে পার হইতে পারি নাই। তারপরে হচ্ছে যে আমি আবার নিজেকে সেভ করার জন্য যে আমি এখানে সেভ না, এখানে যে কোনো সময় আবার পুলিশ এসে আমাকে গুলি করতে পারে। আমি যখন এখান থেকে নিজেকে সেভ করার জন্য বের হব, যখন আমি এদিক ওই দিকটাকে দেখছিলাম যে পুলিশ এদিকে কোন পর্যন্ত আসছে, তখন আমি দেখতে পারি যে ওইখানে সম্ভবত 11 থেকে 12 বছরের একটা
ছোট্ট ছেলে তার বুকে পাড়া দিয়ে মাথায় বন্দুক থেকে গুলি করতেছে। হ্যাঁ, তখন সেই ছেলেটা সেখানেই স্পট ডেথ, সে মারা যায়। সেটা আমি দেখে সাথে সাথে এখান থেকে আমি দৌড় দিয়ে ভিতরে গলিতে ঢুকে যাই। এখানে একটা বিল্ডিং ছিল, কিছু আন্টিরা ছিল, তারা হচ্ছে যে আমাকে সেভ করে তাদের বাসায় ভিতরে ঢোকা। তখন আমার মাথা ঘুরাচ্ছিল, মাথা ঘুরিয়ে মানে আমি আমার অচেতন অবস্থার মতো হয়ে গেছিলো। তারপরে হচ্ছে যে বাসার ভিতরে গিয়ে আমাকে হচ্ছে আন্টিরা মাথায় পানি ঢেলে দিচ্ছিল, দিয়ে এক পর্যায়ে আমি কিছুটা সুস্থ অনুভব করি। গণ অভ্যুত্থানের আগের আমি এবং অভ্যুত্থানের পরের আমির মধ্যে অনেক তফাৎ। গণ অভ্যুত্থানের আগে আমি একটা পরিপূর্ণ সুস্থ সবল মানুষ ছিলাম। আজ আমার একটি হাত নেই। যে হাত আপনারা দেখছেন খুবই একটি হাত দেখা যাচ্ছে, আসলে এই হাত থেকেও নাই। এই হাত শুধু শো হিসাবে আছে। এই হাতের কারণে আমি আমার লেখাপড়া পিছিয়ে গেছি। আমি লেখাপড়া করতে পারতেছি না। আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, পরীক্ষা দিতে পারছি না। আমার এই ডান হাতটাই গুণাকৃত হওয়ার কারণে আমি লেখাপড়ার দিক দিয়ে একবারে পিছনে। আমার ভবিষ্যতে অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আর আজ আমার শৈশবের কথা খুব মনে পড়ছে। শৈশবে আমার কত স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে এটা করব, ওইটা করব, লেখাপড়া করে এটা করব, ওইটা করব, আমি নিজের হাতে অনেক কিছু তৈরি করব, বা আমার উদ্ভাবনী অনেক চিন্তা ছিল। এছাড়া আমি তো আমার শৈশবটা খুব সুন্দরভাবে কাটাইতে পারছি, কিন্তু এই অভ্যুত্থানে অনেকের শৈশবটাই কেড়ে নিছে। তাদের শৈশব আর কখনো ফিরে আসবে না। উনিশ তারিখে ও আবার আন্দোলনে গেছিল। যাওয়ার পরে তখন তো মনে করেন আমরা জানতাম ওর ভাইয়া ওরা পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে তখনই আমরা ওরে আর রাখি আর কি। তারপরে 5 তারিখে ও আবার আন্দোলনে যায়, আমরা বলতে পারি না। 5 তারিখে আন্দোলনে যাওয়ার পরে আমরা বলতে পারি না, তখনই ওর কোমরের নিচে ওর গুলি লাগে। হ্যাঁ, আমার গুলি লাগছে এদিকে, আমার ফোনের গড়ে বসে এদিকে চলে আমার ধরতে আছে। আমি এদিকে আমার ফোনের গড়িটা থামাইছে, আর আমি এদিকে দৌড় দিছি। আর কিটার লাগিয়ে বা কি লাগিয়ে রোস্টারে আমি পড়ে যাই, আর আমার উপর দিয়ে কেউ পাড়া দিয়ে চলে যায়, আর আমার বুকে হাত। আর আমি এদিকে দৌড় দেয় সোজা মেট্রোলের দিকে গিয়ে আমি বসে একটু পানি খাই, আপনি আবার দৌড় দেয়। দৌড় দিয়ে যা আমি ওদিকে যে একটু পানি খেলাম, আমি বাসায় গেছি। বাসায় গিয়ে আমি আম্মু আব্বুরে কিছু বলি নাই, আমি ভয় লাগছে। আর আমি ওই বাথরুমে গেছি, বাথরুমে যা যেদিকে গুলি লাগছে এটা আমি ময়লা ডাস্টবিনে ফালাই দিছি। হ্যাঁ, পরে আমি বাসায় গেছি গা, একটু আমি আমার আম্মু ডিম দিয়ে আমার লেগে ভাত নান্দা করছে, এমন খায় আমি ঘুমাই গেছি গা। আমাকে চালের উপরে কে টিন কিটা মারছে, আর আমি লাফ দিয়ে উঠি। তখন মনে করেন ও তখনই আমাদেরকে কয় না পড়তে। তারপরে আমরা এক সময় বাজে 5টার দিকে বা 5:30টার দিকে হইব, তখনই আমরা ওরা মিরপুর শিশু হসপিটালে নিয়ে যাই। নেওয়ার পরে ওরা বলতেছে যে বাচ্চার এটা ভর্তি লাগবে। তখন ভর্তি লাগলে আমরা বলতে পারবো এটা কী সমস্যা হয়েছে কিনা। তখন মনে করেন আমরা যে না, বাচ্চার খুব অবস্থা খারাপ, আপনার ভর্তি নিয়ে ট্রিটমেন্ট নেবেন। তখন মনে করেন আমরা এই হসপিটাল থেকে আমরা আইসা পড়ে লোকাল ফার্মেসিতে যাই। তখন ওরা একটু দেখাইতেছি, দেখানোর পরে ওরা বলতেছে ওরা গ্যাসের সমস্যা, ওরা মনে করেন গ্যাসে পেট ফুলতে পারে, পরে গ্যাসের আমরা সিরাপ দিচ্ছি আর কয়েকটা ট্যাবলেট দিচ্ছি। তখন আমরা এখান থেকে ট্যাবলেট নিয়ে আমরা আইসা পেলাম বাসায়। সকাল হওয়ার পরে ইসমানী হসপিটালে যাই। ইসমানী হসপিটালে যাওয়ার পরে তখন ওরা একটা এক্সরে দিচ্ছে, একটা এক্সরে পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরে তখন আমরা এক্সরে রুমে যাই। যাওয়ার পরে নার্সে আমাকে বলতেছে যে ভাই, এ বাচ্চাটার তো গুলি লাগছে, ওর পেটের ভিতরে তো বুলেট, আপনার কীভাবে লাগলো? আমরা তো সেটা তো আমরা জানি না, অনেক কি সত্যই বুলেট? হ্যাঁ। তখন নার্সে আমার আপনি বিশ্বাস করতেছেন না, আপনি আমার এক্সরে রুমে আসেন। তখন ওর কম্পিউটারে আমি দেখতে পাই ওর পেটের ভিতরে বুলেট।
তখনই আপনার ছেলে শুধু বুলেট না, ওর খার এদিকে তা যা আছে, পেটের নাড়ি উড়ি যা আছে সব ফুলে গেছে, পেটের নার, বাথরুমের নার ফুটো হয়ে গেছে, প্রস্রাবের নার ফুটো হয়ে গেছে। আমার ছেলের মাত্র 10 বছর বয়স, ওর তো ভবিষ্যৎটা এমনি ধ্বংস হয়ে গেছে। আন্দোলনের পর থেকে ওর স্মৃতিশক্তি একবারে নলেজ, ওর কথা মনে থাকে না, ওর কথা বলতে মনে থাকে না। অনেক খুব একটা সমস্যার মধ্যে আসছে, ওর স্বাস্থ্য দৈনিক দৈনিক শুকাইতেছে। আরও তো মনে করে আমার, আরও খালি শুধু আমার ছেলে না, আরও আমার জুলাই যোদ্ধা বাইরে আছে, আমার ছেলে রাব্বির সাথে মনে করে আরও অনেক জুলাই যোদ্ধা বাইরে আহত হয়েছে, তারপর অনেক শহীদ হয়েছে, আমার শহীদ বাইরে হয়েছে। নেই, এদের তো শহীদটার কোনো বিচার নাই। এবার তো আমার ভাই উসমান হাদি কিছুদিন আগে মারা গেছে, তানিরও বিচার নাই। এবার তো মনে করেন সরকার যেন এই জিনিসটা একটা বিচার করে, শেখ হাসিনার যেমন আইন নেওয়া, বাংলাদেশ সরকার একটা মনে করেন বিচার করে, সরকার কাছে একটা আবেদন। তারা ভেবেছিল আমার মতো একজন শিশুকে মুছে দিলে আগামীর ভবিষ্যৎ মুছে দিতে পারে, কিন্তু আমার ভাই আমার পাশে শক্তি হয়ে উঠেছে। তারা ভেবেছিল আমার চোখ কেড়ে নিয়ে আমার দেশকে অন্ধ করে দিবে, কিন্তু আমার ভাই আমার চোখের মণি হয়ে উঠেছে। তারা ভেবেছিল আমাকে পঙ্গু করে দিয়ে এ দেশটাকে পঙ্গু করে দিবে, কিন্তু আমার ভাই আমার হয়ে তাদের সামনে রুখে দাঁড়িয়েছে। তারা ভেবেছিল আমার হাত কেড়ে নিলে আর কেউ বাংলাদেশের পতাকাকে সমুন্নত করতে পারবে না, কিন্তু আমার ভাইয়েরা আজ আমাদের পতাকার স্তম্ভ হয়ে জেগে উঠেছে।